সো ওই চার্টে আছে, ওই নোটে আছে, ঠিক আছে। তো ইনজুরি হইতে পারে। নাও আরেকটা হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোম হইতে পারে, রাইট। কম্পার্টমেন্ট সিনড্রোম ক্যান ডেভেলপ অ্যাকিউটলি অ্যাজ ওয়েল, রাইট। সো ধরো না কম্পার্টমেন্ট সিনড্রোম একটু ভালোভাবে আমি পড়ি, হ্যাঁ। কম্পার্টমেন্ট সিনড্রোমটা আমাদের অনেক প্যাচ আছে। হ্যাঁ, সো কম্পার্টমেন্ট সিনড্রোমের ডেফিনেশনটা হচ্ছে একটা লম্বা ডেফিনেশন আছে, বড় ডেফিনেশন, হ্যাঁ। আমি একটু শর্টকাট বলবো, তারপর যেটা লম্বা ডেফিনেশন এক প্যারাগ্রাফে, হ্যাঁ ওইটাও বলবো, ঠিক আছে। সো এই লম্বা ডেফিনেশনকে আমি ব্রেক করছি, ওকে। ইট ইজ ইনক্রিজ প্রেশার ইন আ ক্লোজড ফ্যাসিয়াল কম্পার্টমেন্ট, ওকে, that causes reduced capillary flow to the limb or the organ, leading to ischemia, which manifests as the following symptoms. 6P, এটা মনে রাখবো কম্পার্টমেন্ট সিনড্রোমে 6P, 6টা P আছে: পেন, প্যারেস্থেসিয়া, প্যালর, পালসলেসনেস, পালপেবল টেন্সনেস অ্যান্ড প্যারালাইসিস, হ্যাঁ। তো এখান থেকে পেনটা, যে পেনটা, এর পেনি ক্যারেক্টারিস্টিকটা কি জিজ্ঞেস করবে। এটা হচ্ছে ডিসপ্রপোর্শনেট। ডিসপ্রপোর্শনেটটা হচ্ছে তুমি যতটুকু ইনজুরি হয়েছে ওর থেকে অনেক বেশি পেন হবে। মানে তোমার শুধু রেডিয়াস অনার ফ্র্যাকচার হয়েছে, এখানে ছোট ফ্র্যাকচার হয়েছে, কিন্তু ওর পেন এত বেশি, প্রচন্ড পেন, বাইরে থেকে তো মনে হবে না এত বেশি পেন হওয়ার, কিন্তু ওর বেশি পেন চিল্লাচিল্লি করবে। সো ডিসপ্রপোর্শনেট টু দ্য extent of the injury, visible extent of the injury. আচ্ছা আচ্ছা, যদি তোমার পাটা কেটে যায় তাহলে তো চিল্লাচিল্লি করবে, কিন্তু শুধু একটা অল্প ফ্র্যাকচার হয়েছে তাহলে তো বেশি চিল্লাচিল্লি করার কথা না। কিন্তু অল্প ফ্র্যাকচার হইলেও ও তো এত বেশি চিল্লাচিল্লি করতে মনে হচ্ছে দেখতে, হ্যাঁ। তো ওর দেখলে এত বেশি ইনজুরি নাই, কিন্তু ও বেশি বেশি পেন কমপ্লেন করতেছে, এটা হচ্ছে ডিসপ্রপোর্শনেট। পেইনটা হচ্ছে ডিসপ্রপোর্শনেট, হ্যাঁ, ফ্র্যাকচারের সাথে পেইনটা মানে মিলতেছে না, বেশি বেশি পেন, বুঝছো। or it is pain on passive stretch, যেটা হচ্ছে আমি একটু আগে বললাম, when you stretch the organ, যে লিম্ব, তাহলে পেনটা অনেক বেশি বেড়ে যায়। ফ্র্যাকচারের ক্ষেত্রে তো প্যাসিভ আর অ্যাক্টিভ মুভমেন্ট করলে সে পেইন ফিল করবে, হ্যাঁ পেইন ফিল করবে, কিন্তু এখানে বেশি পেইন চিল্লাচিল্লি করবে আর কি, বুঝছো। কারণ কি এখানে অনেক বেশি টাইট হয়ে গেছে না ফাঁসাগুলো, যখন তুমি এরকম করতেছো তুমি ফাঁসা আরো টাইট করে দিচ্ছ না, তো অনেক বেশি চিল্লাচিল্লি করবে। সো পেইন অন প্যাসিভ স্টেজ, এই দুইটা কথা বলতে হবে। হ্যাঁ, আর আরেকটা অ্যাড করতে পারো, ইট ইজ রিফ্র্যাক্টরি টু অ্যানালজেসিস। রিফ্র্যাক্টরি টু অ্যানালজেসিস মানে যত, হ্যাঁ এটা যত অ্যানালজেসিস খাও কোনো লাভ নেই, হ্যাঁ রিফ্র্যাক্টরি টু অ্যানালজেসিক, ঠিক আছে। তো এই তিনটা পয়েন্টটা বলবা। সো পেন, ডিসপ্রপোর্শনেট পেন, পেন অন প্যাসিভ স্টেজ, এন্ড পেন দ্যাট ইজ রিফ্র্যাক্টরি টু অ্যানালজেসিক, ঠিক আছে। নাও প্যারেস্থেসিয়া কেন? বিকজ নার্ভগুলা তো কম্প্রেস হচ্ছে, তো সেন্সেশন ভালো হচ্ছে না, তো অ্যাবনর্মাল সেন্সেশন পাবে। প্যালোর কারণ কি ব্লাড সাপ্লাই যাচ্ছে না, তো সাদা হয়ে গেছে, রাইট। পালসলেসনেস সেম কথা, রাইট। আচ্ছা প্যারেস্থেসিয়াটা আরেকটু একটু বলি। প্যারেস্থেসিয়া হচ্ছে অ্যাবনর্মাল সেন্সেশন আর কি, ঝিনঝিন করে, হাত পা ঝিনঝিন করে বলে না, নার্ভ সেন্সেশন অফ হয়ে যাবে। হ্যাঁ নার্ভ সেন্সেশন আগে তো অ্যাবনর্মাল হবে, তারপর অফ হয়ে যাবে আর কি, ঠিক আছে। প্যারেস্থেসিয়া হচ্ছে নার্ভ সেন্সেশন অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, কারণ কি নার্ভ কম্প্রেস করতেছে তো। তারপর প্যারালাইসিস অবভিয়াসলি, বিকজ নার্ভটা চলে গেলে তো ওটা মুভ করতে পারবে না মেইনলি, ঠিক আছে। তো এখান থেকে আর পালস কেন চলে যাবে? পালস তো যে এত বেশি প্রেসার হয়ে গেছে, যেগুলা আর্টারিগুলা যাচ্ছে ও সব কম্প্রেস হয়ে গেছে না, তো আর্টারি কম্প্রেস হলে তো রক্তও যাচ্ছে না, পালসও তো যাচ্ছে না, না এটার জন্য, ঠিক আছে। তো সো এখান থেকে একটা কোশ্চেন, যে আমাদের ইয়াতে কম্পার্টমেন্টস বডির কোথায় কোথায় হইতে পারে? হ্যাঁ, যে কম্পার্টমেন্ট, যে দোজ লিম্বস হুইচ হ্যাভ মাল্টিপল কম্পার্টমেন্টস, যেখানে বেশি বেশি কম্পার্টমেন্ট। আমি একটা হিন্ট দিই, যেখানে অনেকগুলা বোন আছে না, অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, কমন ইজ ইয়োর রেডিয়াস আলনা, টিবিয়া ফিবুলা, কাছে কাছে না, দুই তিনটা, ওখানে যে তিনটা চারটা কম্পার্টমেন্ট থাকে নিচে, এখানেও দুইটা কম্পার্টমেন্ট আছে, আর পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগ, হ্যাঁ এন্টেরিয়র পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, হ্যাঁ ওর যেখানে বেশি বোনস গুলা আছে ওখানে, ঠিক আছে। হ্যাঁ রিস্টেও হইতে পারে, হ্যাঁ। এখন দেখো কোথায় কোথায় আছে, ওয়ে দেয়ার আর মাল্টিপল বোনস, ফ্যাশন, এলবো, ফোরআর্ম, টিবিয়া ফিবুলা, রাইট, ক্রস ইনজুরি, টাইট কাস্ট, ঠিক আছে। তো এখানে যেখানে বেশি বোনগুলা আর্টিকুলেট করতেছে ওখানে বেশি হবে, ঠিক আছে। তো তুমি বেশি জায়গায় মনে না রাখলে শুধু ফোরআর্ম আর লেগ এটুকু বললে তো হবে, ঠিক আছে। আর কোন ইনজুরি, ফ্র্যাকচারটা হচ্ছে ফোরআর্ম লেগে বেশি হয়। আপনি দেখি বলে বার্নের কথা ওদিকে অ্যাড করতে, হ্যাঁ বন কন্ট্রাকচার হয়, কিন্তু ওখানে বন কন্ট্রাকচার কেমনে হয় জানো? বার্নের কারণে কিভাবে কম্পার্টমেন্ট সিনড্রোম, হ্যাঁ হ্যাঁ জানো, এটা হচ্ছে মেইনলি বার্ন হলে তো আমাদের মেইনলি মানে ভিসেরাল যে সাপ্লাইটা সেটাতে হচ্ছে কম্প্রোমাইজ হচ্ছে না, মানে যেহেতু ওই জায়গায় ব্লাড সাপ্লাইয়ের কারণে জিনিসটা ইসকেমিয়া নেক্রোসিস এর দিকে প্রেসারটা ডেভেলপ করবে কিনা। আচ্ছা এটার জন্য না, বুঝছো, এটা বন কন্ট্রাকচার, এটা আলাদা টার্ম আছে, ঠিক আছে।
তাহলে এখানে বার্ন কন্ট্রাকচার এটার জন্য হচ্ছে তোমার বর্নে কম্পার্টমেন্ট কি এটা কি যে মাসেল কন্ট্রাক্ট করবে না, হ্যাঁ এভাবে আমি বুঝতেছি। বর্ন ক্ষেত্রেও কম্পার্টমেন্ট সিনড্রোম হয়, বাট দ্য মেকানিজম ইজ বাই বর্ন কন্ট্রাকচার, ঠিক আছে। এখানে কি হয়, তোমার যখনই একটা তোমার লিম্ব আছে, হ্যাঁ, লিম্ব তোমার বর্ন হয়ে গেছে, তো বর্ন হওয়ার পর অনেক টিস্যু ড্যামেজ হয়ে গেল না, পুরাটা টিস্যু স্কিন টিন সব ড্যামেজ হয়ে গেল না। এখন স্কিন ড্যামেজ হওয়ার পর কি হবে, তোমার তো হিল হবে না, হিলটা কি ফাইব্রাস টিস্যু দিয়ে হিল হবে না, ফাইব্রোব্লাস্ট আসবে, তারপর স্কার টিস্যু ফর্ম হবে না, হ্যাঁ হ্যাঁ, না না, স্কার যে কোনো স্কার টিস্যু ফর্ম হওয়ার পর, ফাইব্রাস টিস্যু ফর্ম হওয়ার পর কি করবে, ফাইব্রাস টিস্যুটা কন্ট্রাক্ট করবে, স্কার কন্ট্রাকশন নাম শুনছো কখনো? স্কার কন্ট্রাকশন, হ্যাঁ, এটা হচ্ছে একটা আমাদের কমপ্লিকেশন ছিল। তো যে কোনো স্কার ফাইব্রাস টিস্যু যে উন্ডেও হয়, ও ফাইব্রাস টিস্যুটা কন্ট্রাক্ট করতে চায়। কেন কন্ট্রাক্ট করতে চায়, এটার একটা লজিক আছে। যদি তোমার একটা স্কিন ইনজুরি হয়েছে, হ্যাঁ, এরকম তোমার স্কিনে এতটুকু ইনজুরি হয়েছে, এটা দুইটা এজ আছে, রাইট। তো এখানে ইনজুরি হইলে হিলিংটা হচ্ছে স্কার দিয়ে হবে, ফাইব্রোব্লাস্ট আসবে এখানে মাঝখানে যে ফাঁকা জায়গা ইনজুরি হয়েছে, আফটার কমপ্লিটিং দ্য হিলিং, হ্যাঁ, হিলিং, এখানে তো সব ফাইব্রাস স্কার টিস্যু আসবে। এখন স্কার টিস্যু এর কাজটা হচ্ছে যে ফাঁকা স্কিনটা অপার্ট হয়ে গেল, ওইটাকে লাইক উই হ্যাভ টু পুল দিস স্কিন এজেস টুগেদার, না, বন্ধ করে দিতে হবে না, অ্যাপোজ করতে হবে না। অ্যাপোজ করার জন্য যে স্কার টিস্যু ফাইব্রাস টিস্যু আছে না, ওইগুলা কন্ট্রাক্ট করে। সব স্কার টিস্যু হচ্ছে, অলওয়েজ রিমেম্বার, ফাইব্রাস টিস্যু, স্কার টিস্যু অলওয়েজ লাইকস টু কন্ট্রাক্ট, নর্মাল ফিজিওলজি, হ্যাঁ, স্কার টিস্যু সবসময় কন্ট্রাক্ট করে, এটা আমাদের বেনিফিটের জন্য। যদি কন্ট্রাক্ট না করতো, এই স্কিনের এজটা সবসময় ফাঁকা থাকতো, হ্যাঁ হ্যাঁ, ওইগুলা ওইভাবে বেশি স্কার হচ্ছে ওখানে, ঠিক আছে। তো স্কার টিস্যু অলওয়েজ রিমেম্বার, অলওয়েজ ট্রাই টু কন্ট্রাক্ট, হ্যাঁ, বন্ধ করতে চায়। কিন্তু এখানে সমস্যা কি হয়, যে তোমার এখন তো তোমার পুরা লিম্বটাই স্কার হয়ে গেছে, 360 ডিগ্রি তোমার লিম্বটাই সব স্কার টিস্যু চলে আসবে। তো এই স্কার টিস্যুও তো কন্ট্যাক্ট করবে, পুরা লিম্বের স্কার টিস্যু কন্ট্যাক্ট করলে লিম্বটা কি চাপ পড়বে না? পড়বে। তো চাপ পড়লে কি প্রেসার বেড়ে যাবে না? বাড়বে। তাহলে প্রেসার বেড়ে গেলে কম্পার্টমেন্ট সিনড্রোম হইলো না আরেকবার? হ্যাঁ, শুনো, স্কার টিস্যু, যে কোনো স্কার টিস্যু হলে, স্কার টিস্যু অলওয়েজ ট্রাই টু কন্ট্রাক্ট, হ্যাঁ। তো স্কার টিস্যু বলতে ফাইব্রাস টিস্যু আসলে কন্ট্রাক্ট করতে চায়, হ্যাঁ, এই উন্ড ছোট করার জন্য, হ্যাঁ। কিন্তু যদি এখন বার্নে তো তোমার পুরা লিম্বটাই তো সব ফাইব্রাস টিস্যু দিয়ে ভরে গেছে হিলিং এর সময়, তো এই যখন দ্য হোল লিম্ব ফাইব্রাস টিস্যু কন্ট্রাক্ট করবে একসাথে, তাহলে কন্ট্রাক্ট করলে তো তোমার হাতে একজন এরকম চাপ দেওয়ার মতো প্রেসার পড়বে না? তো প্রেসার পড়লে তোমার ফাশিয়াল কম্পার্টমেন্টে প্রেসার বেড়ে গেল না? ফাশিয়াল কম্পার্টমেন্টে প্রেসার, তো এটার ডেফিনিশনটা কি? এটা তো কম্পার্টমেন্ট সিনড্রোম হয়ে গেল না, বাইরে থেকে ফেসে বার্ন হলো তখন। হ্যাঁ, ফেসে তো কোনো ফাশিয়াল কম্পার্টমেন্ট নাই তো তোমার। ফেশিয়াল কম্পার্টমেন্ট বলতে আমরা কি বুঝি? ফাশিয়াল কম্পার্টমেন্ট হচ্ছে যে দুইটা বোনের মাঝখানে, যে এখানে একটা বোন আছে, এরকম ফাইব্রাস টিস্যু, ওই ফাশা আছে না, যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট পোস্টেরিয়র কম্পার্টমেন্ট সেপারেট করার জন্য। আচ্ছা আচ্ছা, মানে এটা যদি আমার থেকে এটার উপরে মানে ফাশা থাকে, এটা ফাশাল কম্পার্টমেন্টে কি আমরা মাসেলও থাকা লাগবে? না, ফাশাল কম্পার্টমেন্টের ভিতরে মাসল থাকবে যে। তোমরা অ্যানাটমিতে পড়ছো না? আমাদের তো এই যে ম্যান্ডিবল ম্যাক্সিলারি দিকে মাসল আছে, তো এই জায়গায় কিন্তু ওখানে তো ফাশাল কম্পার্টমেন্ট বলতে পারবো না। না, ওখানে তেমন বেশি স্পেস নাই তো ফাশাল কম্পার্টমেন্ট বলার মতো। তোমার ফাশাল কম্পার্টমেন্টটা হচ্ছে যে বোনস, দুইটা লং বোন আছে না, লং বোনের মাঝখানে যেগুলা স্পেস আছে না, এখানে তো ফাশাল কম্পার্টমেন্টস অফ লেগ। যদি এটা তুমি দেখো, এতগুলা যে সাদা সাদা আছে না, এগুলো তো এইভাবে দুইটা তিনটা বোনে মাঝখানে, বোনকে আমরা কম্পার্টমেন্ট করে রাখতেছি, হ্যাঁ। কিন্তু এখানে তো লেগে তো অনেকগুলা বোন আছে, বড় বড় বোন নিজে নিজে কম্পার্টমেন্টে রাখতেছে। এখানে তো তেমন এরকম কম্পার্টমেন্ট তো নাই তেমন, সো এখানে কম্পার্টমেন্ট সিনড্রোম হওয়ার চান্স কম। কম্পার্টমেন্ট সবচেয়ে বেশি হবে ফাশিয়াল কম্পার্টমেন্ট যেখানে বেশি আছে। আমি এটার জন্যই তো বলছি তোমার ফোরআর্ম আর তোমার লেগে বেশি কম্পার্টমেন্ট সিনড্রোম হচ্ছে, পেটে কম্পার্টমেন্ট সিনড্রোম হওয়ার চান্স কম, কারণ ওখানে তো। আচ্ছা, এটা আমাদের কোশ্চেন করছিল, পেটে যদি কম্পার্টমেন্ট সিনড্রোম হয় তাহলে কি দেখবা? এসআইটিস হবে। আবার ব্রেইনে কম্পার্টমেন্ট সিনড্রোম হলে কি দেখবা কি সিম্পটমস নিয়ে আসবে? কি যে হেপাটো এনকেফালোপ্যাথি না কি জানি এরকম ধরছিল। আচ্ছা, ঠিক আছে, এখানে কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করে কি সিম্পটমস নিয়ে আসবে? আচ্ছা, এইভাবে করে। কিন্তু মোস্টলি কম্পার্টমেন্ট সিনড্রোমটা হাত পায়ে হইছে, হ্যাঁ। পেটে কম্পার্টমেন্ট সিনড্রোম কেমনে হবে? কম্পার্টমেন্ট সিনড্রোম হবে পেটে তো ফাঁসাই তো না কোনো কম্পার্টমেন্ট হওয়ার জন্য। কম্পার্টমেন্ট সিনড্রোম পেটে কিভাবে ডেভেলপ হয়, এটা কি মানে এটাই আমার এই কারণ ছিল যে এই যে
ফাশিয়াল যে কম্পার্টমেন্ট এটা বলতে অ্যাকচুয়ালি কি মিন করে? ফাশিয়াল কম্পার্টমেন্টটা হচ্ছে, আচ্ছা গুগল দেখি না, ডেফিনেশন দেখি আমরা। লাস্ট ক্লাস আরাফাসারি করছিল আচ্ছা এটা যে কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করলে কি বলবা? হোয়াট ডু ইউ মিন বাই কম্পার্টমেন্ট? হ্যাঁ দেখি, যেমন আমাদের ব্রেইনও তো কম্পার্টমেন্ট সিনড্রোম হইতে পারে, যেমন ফাশিয়াল কম্পার্টমেন্ট আছে ব্রেইনে, ওখানে তো ব্রেনে কম্পার্টমেন্ট সিনড্রোমে দুই সেরিব্রাল হেমিস্ফিয়ারের মাঝে। হ্যাঁ ওইটা তো হচ্ছে, ওইটাকে আমরা কম্পার্টমেন্ট সিনড্রোম বলবো না তো। একটা বসে স্যান্ডউইচে, হ্যাঁ ওইটাতে তো আমরা রেজড আইসিপি বলতে পারি তো। এটাই শুনতে যাচ্ছে যে পেশেন্ট রেজড আইসিপি নিয়ে আসবে। হ্যাঁ কিন্তু ওইটাকে আমরা কম্পার্টমেন্ট সিনড্রোম তো বলবো না তো, দিমাগে কম্পার্টমেন্ট সিনড্রোম তো হয় না। ওইটাকে যদি ব্রেনে প্রেসার বেড়ে যায় ওটা রেজড আইসিপি বলবো আর কি, নামটা ডিফারেন্ট, ঠিক আছে? এটাই তো। So compartments in anatomy is for a left-tossed dense conductive tissue called deep fascia that surrounds and separates muscles along their nerve and vessels, বুঝছো? তো ডিপ ফাসা দিয়ে তোমার একটা নার্ভকে সেপারেট করে, বড় বড় মাসল গ্রুপকে সেপারেট করা, ঠিক আছে? তো এখানে তোমার ফেসে তো বড় বড় মাসল নাই। বড় মাসল কোথায় আছে? তোমার থাইয়ে আছে, তোমার লেগে আছে, ঠিক আছে? যেখানে বড় বড় মাসল আছে ওই মাসল গ্রুপকে সেপারেট করার জন্য ফাশাল ডিপ ফাসা আছে না, তোমার ডিপ ফাসাটা এক্সটেন্ড করে এরকম কম্পার্টমেন্ট করে মাসলকে সেপারেট করার জন্য, এটাই হচ্ছে কম্পার্টমেন্ট, ঠিক আছে? তো তোমার ফেসে তো এত বড় মাসল নাই, তো এটার জন্য তোমার ফেসে কম্পার্টমেন্ট সিনড্রোম হওয়ার চান্সটা অনেক কম, বুঝছো? অলওয়েজ মনে রাখবা, সহজ করে রাখবা, যেখানে কম্পার্টমেন্টগুলো বেশি আছে, লং বোন, লেগ, এখানে যেখানে যেগুলো মাল্টিপল বোনস ওখানে কম্পার্টমেন্ট বেশি। হিউমারাসে কম্পার্টমেন্ট তেমন বেশি নাই, বুঝছো? কিন্তু এরিয়াস অনলাইনে কম্পার্টমেন্ট আছে, কারণ এখানেও থাকতে পারে, এখানেও হইতে পারে, কিন্তু আমরা বেশিরভাগে হচ্ছে হ্যাঁ এগুলাতে বেশি হয়। হ্যাঁ তারপর আমরা কোথায় আসতেছি? এই কোশ্চেনটাই করছিল, নার্ভ ইনজুরি কখন হবে, মাসল ইনজুরি কখন? হ্যাঁ এটা বলতে, তাহলে মাসলটা হচ্ছে 4 to 12 আওয়ার্স, নার্ভটা হচ্ছে 12 to 24 আওয়ার্স, ঠিক আছে? এটা অ্যাপ্লি থেকে নিছি আমি। আচ্ছা মাসল হবে 4 থেকে 12 আওয়ার্সে, হ্যাঁ, আর নার্ভ হচ্ছে 12 থেকে 24। হ্যাঁ তো মনে রাখবা মাসলটা আগে হবে আর কি, আগে মরবে। তো 6 ঘন্টার মধ্যে আমার মাসলের ডেথ হয়ে যাবে। হ্যাঁ, আর নার্ভ মরার জন্য মানে 12 থেকে 24 ঘন্টা। তো এটা মনে রাখো, 12 ঘন্টা থেকে মাসল ইনজুরি ক্যান হ্যাপেন বিফোর 12 আওয়ার্স, নার্ভ ইনজুরি হ্যাপেন্স আফটার 12 আওয়ার্স। এটা সহজ করে মনে রাখবে, এতটুকু মনে রাখতে পারবো না। এখন ডায়াগনোসিসটা কি করবা, কেমনে করবা? প্রেসার মেজারমেন্ট। হ্যাঁ এখন প্রেসার মেজারমেন্ট বলবা না, প্রেসার কত? হ্যাঁ কম্পার্টমেন্টস মানে ফাশাল নরমাল প্রেসার কত আমি বলি 5 থেকে 10 না 5 থেকে 15 না, 5 থেকে 15 এটা একটা নাম্বার আছে, কিন্তু তোমার কম্পার্টমেন্ট সিনড্রোম ডায়াগনোজ করার জন্য কেমনে করবা? টিস্যুর প্রেসারটা হচ্ছে তোমার ডায়াস্টোলিক প্রেসার আছে না, যে ডেলপি, হ্যাঁ ডায়াস্টোলিক, তোমার সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেসার, মানে আমার নরমাল হার্টের ডায়াস্টোলিক প্রেসার, হ্যাঁ তোমার ডায়াস্টোলিক প্রেসার মাইনাস টিস্যু প্রেসার আছে না, মানে টিস্যু প্রেসার অন দ্যাট সাইড না। হ্যাঁ আমি বলতেছি তোমার একটা ব্লাড প্রেসার আছে, দাঁড়াও, কিন্তু আমি এটার বলার আগে আমি বলতেছি তোমার কম্পার্টমেন্ট সিনড্রোম কেমনে ডায়াগনোজ করা বললে তুমি প্রথমে মেজার করবো বলবা না, প্রথমে দেখবো ক্লিনিক্যাল সিভিয়ার পেইন আসবে। হ্যাঁ কম্পার্টমেন্ট, হ্যাঁ শুনো, কম্পার্টমেন্ট সিনড্রোম ইজ মোস্টলি আ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। তোমার ওই যে প্রেসার মাপবো এসে করবো সময় পাবা না, বুঝছো? কম্পার্টমেন্ট সিনড্রোম আসার সাথে সাথে ট্রিটমেন্ট দিতে হয়, ঠিক আছে? যদি ভাই তোমাকে জিজ্ঞেস করে কম্পার্টমেন্ট কেমনে ডায়াগনোস, তুমি বলো প্রেসার মাপবো, তাহলে তুমি ওখানে ফেল হয়ে গেলা, বুঝছো? কারণ কি তোমার আগে যে করতে হয় এটা বলে, তো প্রেসার তো মাপবো, এখন প্রেসার মাপ কেমনে মাপবা এসে এটা এখানে বেশি যাবে না, ঠিক আছে? তোমাকে জিজ্ঞেস করবে, তুমি যদি বলো প্রেসার কম্পার্টমেন্ট সিনড্রোম ইজ মোস্টলি আ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, হ্যাঁ না? তো কেমনে মানো, তখন ক্লিনিক্যালে সাইন সিম্পটম বলবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এগুলা 5-6P বলবা, ঠিক আছে? আর এরপরও কি করতে চাও জিজ্ঞেস করলে তুমি, স্যার আমরা ইন্ট্রাফেশিয়াল প্রেসার মাপতে পারি। এখন এরপরও যদি যায়, হুইচ ইজ ভেরি রেয়ার, ইন্ট্রাফেশিয়াল প্রেসার কত হইতে হবে, কত বেশি হইলে কম্পার্টমেন্ট সিনড্রোম জিজ্ঞেস করলে, ইন্ট্রাফেশিয়াল প্রেসার তোমার কত হয়েছে, তোমার ব্লাড প্রেসার আছে না ডায়াস্টোলিক প্রেসার মাইনাস তোমার কম্পার্টমেন্টের ভিতরে যেটা প্রেসার, ওইটা ইফ দিস ইজ লেস দেন 30 মিলিমিটারস অফ মার্কিউরি, মানে 30 এর নিচে যদি আসে, হ্যাঁ এটার হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোম। কারণ কি তোমার ডায়াস্টোলিক ব্লাড প্রেসার, হ্যাঁ ব্লাড প্রেসার মাইনাস তোমার কম্পার্টমেন্টের প্রেসার, যদি কম্পার্টমেন্টের প্রেসার অনেক বেশি বেড়ে যায় তো এই নম্বরটা কমে আসবে না, কারণ তোমার ডায়াস্টোলিক ব্লাড প্রেসার তো নরমাল ধরলাম 70-80, তো 80 আছে, এটা তো ফিক্সড আছে। কিন্তু যদি তোমার কম্পার্টমেন্টের প্রেসার মনে হয় অনেক বেশি বেড়ে গেল,
তাহলে এই নাম্বারটা কমে আসতেছে না, 30 থেকে কমবে না, মানে সিপি যত বাড়বে এলপি তত কমবে। হ্যাঁ এটাই বুঝছো? সো সো এই হিসাবের মিনিংটা হচ্ছে দ্য মোর দ্য প্রেশার ইন দ্য কম্পার্টমেন্ট, যে এই দ্য ইন্টারফাশাল যে নাম্বারটা আছে মাইনাস করা ওটা কমতে, তো ইফ ইট গোজ বিলো 30 তাহলে হচ্ছে এটা কম্পার্টমেন্ট ক্রিটিক্যাল লেভেল থেকে বেশি হচ্ছে, বুঝছো? আর এটা কিন্তু প্রেস সিমটম লাগবে। এখন ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট একটাই, আর্জেন্ট ফ্যাসিওটমি। ডাইরেক্ট কি ফ্যাসিওটমি করে দিব? ডাইরেক্ট ফ্যাসিওটমি, আর কিচ্ছুই করবে না। আর্জেন্ট নামই তো আছে, আর্জেন্ট ফ্যাসিওটমি। এখন ফ্যাসিওটমি যে কি, ফ্যাসিওটমিতে আমরা কি করি, ফাঁসা ডিপ ফাঁসা আসে না, ওইটা কেটে দিব পুরাটা। আচ্ছা, ঠিক আছে, আগে তো স্কিন ইনসিশন ইয়া করি। হ্যাঁ, স্কিন থেকে তো ডিপ ফাঁসা যাবে। বইয়ে লেখা আছে লিবারাল ফ্যাসিওটমি। এটা কি আপনার নোটে লেখা আছে? না, আমি বলতেছি আর কি, বইয়ের ভাষাটা বলতেছি, লিবারাল ফ্যাসিওটমি। এটা আমরা বলবো লিবারাল ফ্যাসিওটমি। হ্যাঁ, আর্জেন্ট লিবারাল ফ্যাসিওটমি বললে তো হবে, ঠিক আছে? আমরা লিবারালটা হচ্ছে তুমি লাইক ইউ কনজুস হবা না আর কি ফ্যাসিওটমি। আমি অল্প করি, আমি মানে আমরা সার্জারিতে ইনসিশন দিতে অল্প ইনসিশন দিয়ে কাজ করতে চাই না, বড় ইনসিশন। এখানে হচ্ছে যত বড় ইনসিশন তত ভালো। আচ্ছা, কেন? কারণ কি, যদি তুমি কনজুস করে অল্প ইনসিশন দাও, আর ভালোভাবে ফাঁসাটা ডিপ ফাঁসাটা পুরাটা ডিপ ফাঁসাটা খুলতে না পারো, তাহলে তো কাজ হইল না। তো এই কম্পার্টমেন্ট সিনড্রোম হইলে তুমি বেশি করে ইনসিশন দিবা, লিবারালি দিবা, হতে ফ্রিলি দিবা ইনসিশন। আচ্ছা, এইটা ফ্যাসিওটমি করার মেইন রিজন তো আমার ওই প্রেসারটাকে রিলিভ করা। হ্যাঁ, রিলিভ করা। হ্যাঁ, সো হ্যাঁ, তো এরকম আছে, তোমার যদি লিম্বে লেগে এরকম ফ্যাসিওটমি করতে যাও, তো তোমাকে একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্ট পর্যন্ত পুরাটাই কাটতে হবে। এখান থেকে পুরো। আমার মাথায় এখানে আরেকটু ইয়াতে আসছে যে আমরা এখানে কোনো মেডিকেল ম্যানেজমেন্ট করতে পারি কি না? এখানে কোনো মেডিকেল ম্যানেজমেন্ট যদি এমন করি যে কোনো ভাবে ডায়াস্টোলিক প্রেসারটাকে বাড়িয়ে দিই বডির, ওখানে আরো ব্লাডটা ঢুকাবা, এটা তো হইতে পারে, কিন্তু এটা আমরা করি না, যে এটা নট প্র্যাকটিক্যাল। প্রেশার কত বাড়াবে, হাইপারটেনশন হয়ে মারে দিবা মানুষকে, এখান থেকে প্রেশার বাড়াচ্ছ, ওখানে স্ট্রোক হয়ে মরে গেলে কি হবে? হ্যাঁ, তো লিবারাল ফ্যাসিওটমি এত বেশি দিবা, লম্বা করে দিবা লঙ্গিটিউডনালি, ঠিক আছে? ফ্যাসিওটমি এই ট্রান্সভার্সলি পায়ের এভাবে দিবা না, লম্বা করে দিবা, ঠিক আছে? লঙ্গিটিউডনাল ইনসিশন দিবা, লম্বা করে দিবা, আর একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্ট পর্যন্ত দিবা, পুরা লম্বাটা, ঠিক আছে? পুরা কাটবা। মেইন ম্যানেজমেন্ট। তো তোমাকে যদি কম্পার্টমেন্ট সিনড্রোমে কি ম্যানেজমেন্ট জিজ্ঞেস করে, তুমি আর্জেন্ট ফ্যাসিওটমি বলবা, আর কিছু বলবা না। এটো করবো, একটাই শুনতে চাই, কোনো ধরনের এখানে রেস্ট দেওয়ার তো সুযোগ নেই। না, আরে না, আস্তার সাথে সাথে ফ্যাসিওটমি কর। এখন আমি তোমাকে জিজ্ঞেস করি, আমরা ফ্যাসিওটমি যদি ফ্যাসিওটমি না করতে পারি, ওর মাসল ওর লিম্ব মরে গেল, তাইলে কি করবো আমরা? মাসেল আর লিম্ব মরে গেছে, তার একদম ডেড, হ্যাঁ, তাহলে তো অ্যাম্পুটেশন। হ্যাঁ, এখন অ্যাম্পুটেশন করব। তো এখানে আরেকটা, প্রথমে বলবা ফ্যাসিওটমি করব, আর স্যার ইফ দ্য লিম্ব ইজ কমপ্লিটলি ডিভাস্কুলারাইজড এন্ড देयर ইজ, এটা বুঝে লিভ ওপেন চেক ভায়াবিলিটি ডিলেট ক্লোজার। হ্যাঁ, তো লিভ ওপেনটা, এখন ফ্যাসিওটমিটা দিছো তুমি, লম্বা করে ফ্যাসিওটমি দিছো, এখন দিয়ার কি 1 ঘন্টা পর আবার সেলাই দিবা? শিলাবা না তো, তুমি খুলে রাখবা যতক্ষণ পর্যন্ত যে প্রেশারটা কমে নাই, যখন ইনফ্লামেশন কমে যায় তখন পর্যন্ত খুলে রাখ। ফ্যাসিওটমি দিছো, সাথে সাথে সেলাই দিবা না, কারণ কি ফ্যাসিওটমি দেওয়ার পরও তো আবার প্রেশার বেড়ে যাইতে পারে না, ইনফ্লামেশন হইতে পারে, আবার ব্লিডিং হইতে পারে, রাইট? তো তুমি ওখানে লিভ ওপেন রাখবা। ইট ডিপেন্ডস অন দ্য কেস। এরকম হতে পারে 1 সপ্তাহ জানি না আসলে, এই কথাটা প্র্যাকটিক্যাল কিভাবে সম্ভব? ওই জায়গায় খোলা রাখলে তো আর ইনফেকশন না, তুমি খোলা তো রাখবে, আমরা অনেক উনগুলা খোলা রাখে না, আমরা ড্রেসিং করব যে ওই জায়গায়, আচ্ছা, জাস্ট ড্রেসিং, ব্যান্ডেজ দিব, বাইরে থেকে হালকা ব্যান্ডেজ দিব, প্লাস্টার করব না, ব্যান্ডেজ, শুধু ব্যান্ডেজ, উন ইনফেকশন না হওয়ার জন্য, ঠিক আছে? ক্লিন করব, ড্রেসিং করব, ওই উনটা খোলা রাখবে, ঠিক আছে? সাথে সাথে বন্ধ করে দিও। কেন বন্ধ করে দিও? যদি আবার ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে তো আবার ফ্যাসিওটমি দিতে হয় না। তো কিপ ওপেন, চেক ভায়াবিলিটি, কারণ কি, যে কম্পার্টমেন্ট সিনড্রোমে সব এত বেশি প্রেশার আছে, ব্লাড ফ্লো সব কমে গেছে না, এখন ফ্যাসিওটমি দেওয়ার পর তুমি আবার পালসটা দেখবা, ফ্যাসিওটমি দেওয়ার পর তোমার পালস ফিরে আসছে কি না, ঠিক আছে? যদি ফ্যাসিওটমি দেওয়ার পর তোমার পালস ফিরে আসছে, তাহলে তো সাকসেস হইলো, প্যারা নেওয়ার দরকার নাই, ঠিক আছে? আবার পালসটা আসতে, এই হাতটা বাঁচবে, মরবে না, ঠিক আছে? এখন ফ্যাসিওটমি দেওয়ার পরও পালস আসতেছে না, নার্ভ সেন্সেশন আসতেছে না, তারপর এখন কি হবে? এখন আবার কল দিবা। আচ্ছা, যদি দেখি পালস আসতেছে না, তাইলে তো মনে হয় সিভিয়ার ভাস্কুলার ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা, তারপর অন কল দিবা। নাকি ওইখানে আমি ডাইরেক্ট লিম্ব অ্যাম্পুটেশনে চলে না, লিম্ব অ্যাম্পুটেশন কেন করব? আমরা তো এমনি তো অ্যাম্পুটেশন করব না,
আমরা ইমপ্লিমেন্ট করে যদি এখানে পালস না পাই তাহলে না, পালস না পাওয়ার সাথে সাথে তো মরে যাবে না, এটা টাইম আছে না, পালস না পাইলে তো আমরা চেষ্টা করব, কিন্তু যদি মরে যায়, এখন মরে যাওয়ার সাইনগুলা কি, এখানে পালস নাই, হাতটা কালো হয়ে গেছে, হাতটা পুরা সাদা হয়ে গেছে, রাইট, এগুলা সাইন পাইলে আমরা অ্যাম্পুটেট করি, ঠিক আছে, কিন্তু আগে তো আমরা চেষ্টা করব না, ঠিক আছে, কিন্তু ভাইবিলিটি বলতে নিউরোভাস্কুলার স্ট্যাটাস এটাই সেম, ওর যে হ্যাঁ আফটার ফ্যাসিওটমি, ঠিক আছে, ফ্যাসিওটমি করে আবার চেক করবা তুমি ফ্যাসিওটমি করা সাকসেস হয়েছে কিনা, ঠিক আছে, আর ডিলেট ক্লোজার করবা আর কি। কিন্তু আমরা না নরমালি প্রাইমারি ক্লোজার করি না, প্রাইমারি ক্লোজার কখন করি, প্রাইমারি ক্লোজার হচ্ছে এখন অপারেশনের সময় উন্ড দিছো নর্মাল অপারেশনের সময় করি, এখানে আমরা ডিলেট ক্লোজার কেন করছি, আমরা ওয়েট করতেছি না, দেওয়ার সাথে সাথে সেলাই দিচ্ছি, এটাই হচ্ছে যে ডিলেট ক্লোজার। এখন ডিলেট ক্লোজার কেন করতেছি, কারণ কি সাথে সাথে সেলাই দিলে এটার আবার প্রেশার বেড়ে যেতে পারে, এটা হ্যাঁ জানি না, ওটা সো দ্যাট ফর কমপ্লিট রেজলিউশনের জন্য আমরা ওয়েট করি, এটার জন্য ডিলেট ক্লোজার। যতদিন পেশেন্টকে এভাবে রাখবো তো অ্যান্টিবায়োটিক তো চলতে থাকবে, অ্যান্টিবায়োটিক চলবে, তারপর তুমি ড্রেসিং করবা, না অ্যানালজেসিক কি দিব, এটা অবশ্যই দিবা অ্যানালজেসিক, হ্যাঁ এখন তো ওই কথা বললে হবে না যে এই রিফ্লেক্টরি, এখন তো তুমি ফ্যাসিওটমি দিয়ে দিছে না, অবশ্যই যে কোনো মুন্ড ইনসিশন দিলে সব মুন্ড ইনসিশন একটাই তো, তুমি অ্যাবডোমেনে আফটার কি করবা, ওই তো তাহলে নিউট্রিশনাল স্ট্যাটাস দেখ করাবো, অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক দিবা, তারপর উন্ড আইভি ফ্লুইড গুলা তো দিব, কারণ ব্লিডিং হচ্ছে না, আর তারপর সব উন্ডে তো সেম, তারপর তুমি ড্রেসিং করবে আর কি, ঠিক আছে, রেগুলার ড্রেসিং করবে, শেষ, এটুকু। ব্লাড দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, এখন ডিপেন্ডস, বেশি ব্লিডিং হলে ব্লাড দেওয়ার না দেওয়ার তো ভেরি ইজি, যদি বেশি ব্লিডিং হয়, পেশেন্ট ক্লিনিক্যালি অ্যানিমিক সিভিয়ার হয়ে যায়, সিবিসিতে হিমোগ্লোবিন 6-7 দেখাচ্ছে, তারপর ব্লাড দিবা, ঠিক আছে, তো ব্লাড কখন দিয়ে ব্লাড দিতে পারো, যদি ব্লিডিং বেশি হয় অপারেশনের সময় তাইলে দিবা, ঠিক আছে, লিম্ব অ্যাম্পুটেশন হচ্ছে লাস্টে, দিস ইজ দ্য লাস্ট মেজার, এখন সেভ লাইফ। এখন লিম্ব অ্যাম্পুটেশন আমি না করলে কি হবে, তাইলে তো ওই ইনফেকশনটা মানে ওই যে হ্যাঁ লিম্ব অ্যাম্পুটেশন হইলে ওই ইনফেকশন স্প্রেড করবে, ঠিক আছে, ওখানে যেগুলা মেটাবোলাইট গুলো আছে না, ওইগুলা ব্লাডে চলে গেলে ওই সেপসিস এইগুলা হয়, ঠিক আছে, তারপর ইটস লাইফ সেভ দ্য লাইফ, উইল অ্যাম্পুটেট দ্য লিম্ব, ঠিক আছে, সো এটুকু পারলে হবে, কম্পার্টমেন্ট সিনড্রোম থেকে বেশি। এখন দেখো এখানে দেখো কত বড় ইনসিশন দিতে, ফ্যাসিওটমি ভিতর পর্যন্ত দিতে হয়, পুরাটা ভিতর পর্যন্ত দিতে হয়, পুরা ফাঁসাটা ওপেন করতে হয়, মানে আরো ইনসিশন আছে, ওই আরো লম্বা ইনসিশন থাকে, আমাদের স্যার বললো লম্বা ইনসিশন করতে হয়, ওই লংগিটিউডিনাল, হ্যাঁ দেখছো লংগিটিউডিনাল করছে না, এভাবে করে নাই, সোজা ভাবে করতেছে, ঠিক আছে, ট্রান্সভার্স বলা যাবে না, হ্যাঁ, তো ফ্যাসিওটমি এটা তো লম্বা, একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্ট পর্যন্ত পুরাটা নিয়ে গেছে না, অল্প দিবা না, বড় করে ইনসিশন দিবা, ঠিক আছে, এভাবে বড় করে ইনসিশন দিবা, ফ্যাসিওটমি দেখছো, এইভাবে মার্ক করে এখান থেকে এইটুকু সব এখান থেকে পুরাটা নিয়ে দিব, ঠিক আছে, ফ্যাসিওটমি। এখন কম্পার্টমেন্ট থেকে তোমাদের আমরা যদি ডেফিনেশনটা পড়বা, তো ডেফিনেশন এখানে কম্পার্টমেন্টের প্রেশার বেড়ে যায়, সহজ ভাষায় প্রেশার বেড়ে যায়, উইচ লিডস টু রিডিউস ব্লাড সাপ্লাই টু দ্য লিম্ব, হ্যাঁ এটার জন্য ইসকেমিয়া হইতে পারে, ওর এটা সিমটমগুলো হচ্ছে 6P বলবা, তারপর মুখে 6P বলবা না, কিন্তু উইথ সিমটমস ম্যানিফেস্ট অ্যাজ পালসনেসনেস, প্যালর, পেন অন প্যাসিভ স্ট্রেচ, আর কি ছিল, প্যারেস্থেসিয়া, প্যারালাইসিস, এই ছয়টা বিভাগ, এটুকু বলে তোমার ডেফিনেশনটা হয়ে গেল না, ঠিক আছে, সো এটাই হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোম।